আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। আজ প্রকাশিত হচ্ছে 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। গেল 15 ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় 12 মার্চ। 11টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর 20,24,192 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে আতঙ্কে আছেন সাধারণ শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসের বাইরে ও ভেতরে পুলিশ মোতায়েন করা হয়েছে। গেল রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 3 জন আহত হয়। এ সময় দেশি অস্ত্রের মহড়াও দেখায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোসাফিজ রকি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের পর বর্তমানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। মালিহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর এখন কিন্তু ক্যাম্পাসের যে অবস্থা সেটি কিন্তু একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি জানেন যে গত রাত 11টা থেকে টানা রাত 3টা পর্যন্ত কিন্তু থেমে থেমে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সংঘর্ষে জড়ায়। এরপরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন এবং প্রত্যক্ষদর্শী এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন যে ঠিক গতকাল রাত 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ এবং একই হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমানের যে সোহরাওয়ার্দী হল রয়েছে সেখানে গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরই কিন্তু উভয় পক্ষ কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপরই যখন এই খবরটি দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে, তারা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যে সোহরাওয়ার্দী হল রয়েছে এর বাইরে এবং ভেতরে কিন্তু অবস্থান করে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের কিন্তু রূপ নেয়। এরপরই কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি ককটেল কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়। পরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসন কিন্তু ক্যাম্পাসে রাত 2:30টার পরে কিন্তু আসলে প্রবেশের চেষ্টা করে এবং প্রবেশের পরপরই কিন্তু আমরা দেখেছি যে পুরো পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন পর্যন্ত যদি কথা বলি তো গতকাল রাত থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সোহরাওয়ার্দী হলে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে তারা বলছেন আসলে কোনো দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি এবং তারা বলছেন যে সোহরাওয়ার্দী যে হলের পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু উত্তেজনা বিরাজ করছে সেই কারণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে কিনা বা কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। তারা বলেছেন কেউ যদি অভিযোগ দেয় এই গত রাতের যে ঘটনাকে কেন্দ্র করে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। এবং পুলিশ মোতায়েনের ক্ষেত্রে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেটি তারা আলোচনা করবেন, প্রয়োজনে কিন্তু তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে। তবে আমরা ক্যাম্পাসে যখন লাইভে আসার আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু ক্যাম্পাসে পুলিশ আমরা দেখতে পেরেছি এবং সোহরাওয়ার্দী হলে যে পেছনে পুলিশের কিন্তু 3 থেকে 4টি পিকআপ কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছে। তবে ছাত্রলীগের কিন্তু দুই পক্ষের যে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত হলের বাইরে এবং ভেতরে কিন্তু দেখা যায়নি। এখন পর্যন্ত যদি মালিহা বলি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল মালিহা আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। অনৈতিক লেনদেনে অপ্রাপ্ত বয়স্কদের লাইসেন্স দিচ্ছে বিআরটিএ। বৈধ লাইসেন্স প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছে দক্ষ চালকরা।
তাই 2 থেকে 3 বছর নয় 6 মাসেই ভারী যানের লাইসেন্স চায় বাস মালিকরা। বিআরটিএ এর মুখপাত্র বলছেন, জটিলতা এড়াতে আন্তর্জাতিক মানদণ্ডের প্রযুক্তি নির্ভরতায় দক্ষদের লাইসেন্স দেওয়া হচ্ছে। ভারী যানের লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে 3 বছর। সড়কে নৈরাজ্য নিয়ে আশিকুল আলমের প্রতিবেদনের আজ শেষ পর্ব। দেশের সড়ক মহাসড়কে চলা মিনিবাস, মিনি ট্রাক জাতীয় মাঝারি গাড়ি, বাস, ট্রাক, কাভার ভ্যান, লরিকে ভারী যানবাহন হিসাবে বিবেচনা করে বিআরটিএ। সংস্থাটি বলছে, দেশে 2,52,000 ভারী যানবাহনের বিপরীতে বৈধ চালক আছে 1,55,000। প্রতিটি গাড়িতে একজন করে চালক থাকলেও চালকের ঘাটতি আছে 97,000। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি গাড়িতে 3 জন হিসেবে চালক ঘাটতি 6,01,000। এমন পরিস্থিতিতে চালকরা বলছেন, জীবন জীবিকার তাগিদে অনেকটা নিরুপায় হয়ে ভারী যান চালাচ্ছেন তারা। বিকল্প চালক সংকট আর লাইসেন্স প্রাপ্তিতে বিলম্ব পরিস্থিতি আরো জটিল করছে। 2 দিন মনে করুন হইল কাম করিয়া রিক্সা চালাই আইয়া মোটর গাড়ি ঢুকতেছে, এরা তো অভিজ্ঞতা জানে না। আমাদের কিন্তু বিআরটি থেকে লাইট লাইসেন্স দিতেছে, তো সার্জেনে ধরলেই কয় যে লাইট লাইসেন্স তুমি চালাইতেছো ভারী গাড়ি, কিন্তু সার্জেনে এটা বুঝতেছে না। তারপরে মামলা দেওয়া দেয়, ওদিনকে 5,000 টাকার মামলা দিয়ে দিচ্ছে এই গাড়িতে। সঠিক পরীক্ষাটা নেওয়া যাতে লাইসেন্সটা দেয়, ওইটা হইলে আমরা একটা দক্ষ ড্রাইভার পাবো। টাকা নিয়ে লাইসেন্স নিয়ে নিতেছি, সেক্ষেত্রে দক্ষ ড্রাইভারটার বের হইতেছে না। প্রযুক্তিগত এখনো কিছু দুর্বলতা আছে, সেটা যদি ঠিক করা হয় তাহলে আমাদের রোডের অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে। জটিলতা এড়াতে মালিকদের দায়ী না করে বিআরটিকে ভারী লাইসেন্স দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবহন মালিকদের। যারা হেভি গাড়ি চালাইতে পারে ওখানে ট্রেনিং টেস্ট নিয়ে তারা হেভি লাইসেন্সটা দিয়ে দাও ডাইরেক্ট, তার 2 বছর কোনো যুক্তি নেই। বিআরটির কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা ওই লেখার শিক্ষাগত যোগ্যতা দিতে আপাতত চাবেন কম। লাইসেন্সবিহীন অনেক চালক, পরিবহন খাতে আধিপত্য বিস্তারকারী অসাধু পরিবহন মালিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতারা সড়কে অনুপযোগী যানবাহন চালাচ্ছেন, এমনটা বলছে বিআরটিএর মুখপাত্র ও রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবী রব্বানী। যারা সার্বক্ষণিক এগুলো মনিটরিং করতেছে, এটা তাদের দায়িত্ব। তো দায়িত্ব না আপনি বলেন যে দায়িত্বটাকে পালন করছেন না, এটা ঠিক না। আপনি পুলিশ বিভাগে জরিমানা আদায়ের সংখ্যা দেখেন, দেখে মনে হয় কি যে পুলিশ বিভাগের জন্য একটা রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট হয়েছে। কাজে এটা দায় শুধু সরকারি সংস্থার উপর বা একজনের উপর চাপাইলে হবে না, এই দায়িত্ব সবারই আছে। মালিকরা যখন বলছে যে মালিকরা কাগজপত্র হালনাগাদ না করে রাস্তায় চালায় কেন, প্রথম দায়িত্ব মালিকের। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামানের মতে, সড়কে নৈরাজ্যের দায় এড়াতে পারে না পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। আমাদের সনাতনী পদ্ধতিতে যে লাইসেন্স বা ফিটনেস দেওয়ার যে প্রক্রিয়া, এখান থেকে বের হয়ে আসতে হবে। বৈজ্ঞানিক ভিত্তিতে এই ফিটনেসটা দিতে হবে। এই যে 70টা উপকরণ যেটা চেক করে ফিটনেস দেওয়ার কথা, এটা তো চোখে দেখে দেওয়ার বিষয় না। যে টায়ারের আয়ুষ্কাল শেষ, তার উপর রাবার বসিয়ে সেই টায়ার যানবাহনে ব্যবহার করা হচ্ছে এবং সেই যানবাহন কিন্তু ফিটনেসও পেয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনী সহ দেশের বিভিন্ন সংস্থাগুলোর অবসরপ্রাপ্ত দক্ষ চালকদের প্রশিক্ষক হিসাবে কাজে লাগানোর কথাও বলেন হাদিউজ্জামান। আশিকুল আলম, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সড়ক দুর্ঘটনায় বড় একটি কারণ হচ্ছে অদক্ষ চালক, আর ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অদক্ষদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, তো এতে দুর্ঘটনা ঘটছে। তো এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মালিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে সিরাজগঞ্জে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে এর কিন্তু সিংহভাগের জন্যই দায়ী করা হয়ে থাকে অদক্ষ চালকদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এই মহাসড়কটি কিন্তু একসময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল, যদিও এখন সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে এসছে। এখন সিরাজগঞ্জের এই মহাসড়ক সহ জেলা জুড়ে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে তার সিংহভাগই কিন্তু 3 হুইলার যে যানবাহনগুলো রয়েছে, তাতে সেই 3 হুইলার যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পতিত হচ্ছে। 3 হুইলার যানবাহনগুলোর সিংহভাগ কিন্তু আসলে পরিচালনা করে থাকে লাইসেন্সবিহীন যে চালকরা রয়েছে তারা। আমি সর্বশেষ বিআরটিএর সাথে কথা বলে যে তথ্যটি জানতে পেরেছি, সিরাজগঞ্জে কিন্তু 5,000-এরও অধিক সিএনজি চালিত অটোরিকশা সহ
অটোরিকশা সহ থ্রি হুইলার যানবাহন চলাচল করে, এর কিন্তু শতভাগ বলা চলে যে লাইসেন্সবিহীন চালকদের হাতে পরিচালিত হচ্ছে। এই যে লাইসেন্সবিহীন চালকরা কিন্তু আসলে সড়কের যান পরিচালনার যে নিয়ম কানুন রয়েছে সেগুলো সম্পর্কে অজ্ঞাত হওয়ার কারণে কিন্তু তারা দুর্ঘটনার কবলে পড়ছে। এই নিয়মিত দুর্ঘটনার ফলে কিন্তু সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে মানুষের প্রাণহানি। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনা বিষয়ে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ফিরেছে মাহমুদুল্লাহ, সাইফুদ্দিন ও শেখ মেহেদী। একাদশ থেকে ছিটকে গেছেন তানজিম, সাকিব, তাসকিন ও স্পিনার তানভীর। এর আগে সিরিজের 4টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এই ম্যাচ জিতলে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলতে পারবে টাইগাররা। Happy to bat first. What happened the other night? You guys were in complete control, cruising at 100 without loss, and then all fall down. I think the way Tamim and Shommo batted, really happy for them. Of Bangladesh. Shanto, you have the coin. Tails, please. Tails is the call. Tails is the call. Tails it is. Ball first. It is a tail. Sekunda, what are you going to do first and why? Yeah, we're going to have a ball first. Looking at the weather yesterday as well, and looking at the wicket, I think again this could be a wicket where we'll. Happy to have a bat first. Yes, I think. এক বর্ণের ছোট্ট একটি শব্দ, যার মাহাত্ম্য আকাশ সমবিশাল। বলছি মা শব্দটির কথা। এর ছোট্ট নামেই সব মমতার মধুমাখা, যে ভালোবাসা কেবল নিকষিত হেমের মতো নিখাদ অকৃত্রিম। সব স্বার্থ ও যুক্তিতর্কের ঊর্ধ্বে ওঠে পার্থিব জগতের শ্রেষ্ঠ সম্পর্ক। শীতল ছায়ামাখা মায়ের মুখ দেখলে জুড়িয়ে যায় প্রাণ। ক্যালেন্ডারের পাতা বলছে আজ বিশ্ব মা দিবস। আরও দেখুন শাকিলা করিমের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম খান। মা মানে শান্তি, মা মানে ছায়া। তাই তো কবি কাজী নজরুল ইসলাম তার মা কবিতায় লিখেছেন, হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো। রাজধানীতে ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মোর্শেদা। পদপদবীর আগে তার বড় পরিচয়, তিনি একজন মা। দায়িত্বের পাশাপাশি ঠিকই আগলে রাখেন সন্তানকে। শত ব্যস্ততার মাঝেও সন্তানকে ঘিরেই আবর্তিত তার পৃথিবী। মায়ের দায়িত্বটা আমি আগে পালন করি, তারপরে তো আমার কর্ম যেটা আছে সেটা তো আমার পালন করতেই হবে। আমি আমার বাচ্চার যথেষ্ট কেয়ার নিই। পৃথিবীর সব থেকে দামি হচ্ছে আমার এই ছোট্ট মেয়েটা। মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। আরেক মা, যিনি মাত্র 23 বছর বয়সে স্বামীকে হারিয়ে 2 সন্তানকে বুকে আগলে মানুষ করেছেন। বলছি ফায়ার সার্ভিসে কর্মরত সাইয়েদা ইয়াসমিনের কথা। চাকরির পাশাপাশি দীর্ঘ 22 বছর ধরে সন্তানদের কাছে তিনিই মা, তিনিই বাবা। এজন্যই হয়তো জীবনযুদ্ধের নির্ভীক যোদ্ধার নাম মা। কেউ বলে না যে ওর আব্বুর কি অবস্থা, কেউ দেখায় নাই আমাকে কিছু। আমি বাসায় যাই, আমার ছোট ছেলেটা 7 বছর বয়স, আমি ছেলেকে বলছি আব্বু তোমার বাবা নাই, ওর আব্বু দুনিয়া ছেড়ে গেছে। আমার বয়স তখন 23 বছর। বর্ণ ধর্ম সব ছাপিয়ে সৃষ্টিকর্তার পরে যে সম্পর্কের অবস্থান, সেটি তো মাই। যে নামের আজন্ম চাওয়া, অন্তরের সবটুকু ভালোবাসা জমা থাকুক সন্তানের জন্য। মায়ের পদতলে সন্তানের জান্নাত, তাই না? তাহলে এখানে মাকে কিন্তু সর্বোচ্চ জায়গায় রাখা হয়েছে। প্রত্যেকটা ধর্মেই কিন্তু, হিন্দু দেবী, সব দেবী কিন্তু মা। সন্তানকে সুস্থ দেখা, ভালো দেখা, সফল দেখা, সার্থক দেখা, এটাই সব মায়ের কাম্য। মাথার উপর মা নেই মানে জীবন রুক্ষ মরুভূমি। আর কোনোদিন দেখা হবে না প্রিয় সেই মুখ। হাহাকারের বোবা অনুভূতিরা হয়তো হাসফাস করবে আজীবন। এই মন খারাপটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আম্মু ছাড়া যে একাকিত্বটা, ওই একাকিত্বটা কাউকে এক্সপ্রেস করার মতো না। মাকে মনে পড়ে আমার, মাকে মনে। শাকিলা করিম, RTV, ঢাকা। কুড়িগ্রামে যত্রতত্র গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক। বেশিরভাগ প্রতিষ্ঠানে মানা হচ্ছে না সরকারি নিয়মনীতি। অনেকেরই নেই অনুমোদন, আবার লাইসেন্স থাকলেও বছরের পর বছর নবায়ন ছাড়াই চলছে কার্যক্রম। এতে প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। জেলা সিভিল সার্জন জানান, অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্য ছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর প্রাণকেন্দ্রে সেবা দিয়ে যাচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নানা রোগের পরীক্ষা নিরীক্ষাও চলে এখানে, অথচ ডায়াগনস্টিক সেন্টারটির অনুমোদনই নেই। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালক জানান, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। ওনারা তো আমাকে অনুমতি দেন চালাবার জন্য, আমি চালাচ্ছিও না, কিন্তু আমি বসে বসে আমার যে স্টাফগুলো আছে তাদেরকে আমি বেতন দিচ্ছি। অথচ পপুলার থেকে এক রোগীকে দেয়া ব্যবস্থাপত্র দেখে অনুমোদন ছাড়া সেবা দেওয়ার কথা স্বীকার করে নেন আরেক স্টাফ। তো পরীক্ষা বলতে যে মানে আরবিএসটা মানে ডায়াবেটিসটা এগুলার টেস্ট হয়, এগুলো আমরা হাতেই করতে পারি। একই উপজেলার আপডেট ডায়াগনস্টিক সেন্টার 2 বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে। আরেক প্রতিষ্ঠান জনসেবা ডায়াগনস্টিক সেন্টারেরও একই অবস্থা। অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর নেই। 2 বছর নবায়ন করা নাই, কিন্তু আমার টাকা পয়সা সব জমা দেওয়া আছে। আমার রিনিউ একটা বাকি আছে, এটা আসলে করা উচিত। এদিকে ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিক পক্ষ বলছে, স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করলেই নাকি কার্যক্রম শুরু করা যায়। সিভিল সার্জনের ভিজিট পর্যন্ত ভিজিটের পর ওরা বলে যে আপনারা কার্যক্রম চালান, আর ওরা প্রতিবেদন ওখানে পাঠায়। তবে জেলা সিভিল সার্জন বলছেন, অনুমোদন কিংবা লাইসেন্স নবায়ন ছাড়া ক্লিনিক চলতে পারে না। নিয়মিত অভিযান দিয়ে এসব বন্ধ করা হবে। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের অভিযান এটি একটা চলমান প্রক্রিয়া, আমরা এটি চালু রাখছি। দ্রুত ভুয়া ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি কুড়িগ্রামবাসীর। সৈয়দ মাহমুদ, RTV। তীব্র তাপপ্রবাহে পানির দেখা নেই গভীর নলকূপ, স্যালো মেশিন সহ বিভিন্ন পাম্পে, ফলে বাধ্য হয়ে পুকুরের পানি ব্যবহার করছে অনেকে। তীব্র পানি সংকটে দূর দূরান্ত হতে পানি নিয়ে আসলেও অবর্ণনীয় দুর্ভোগে ঠাকুরগাঁও সদরের বাসিন্দারা। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়সার রিপোর্টে। টিউবওয়েলের হ্যান্ডেল চেপে ক্লান্ত গ্রামের আবাল বৃদ্ধবনিতা। দীর্ঘ সময়ের চাপাচাপিতে অবশেষে দেখা মিলছে মাটির গভীরে জমে থাকা পানির। গ্রাম জুড়ে প্রায় প্রতিটি বাড়িতেই চলছে তীব্র পানি সংকট। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের জনজীবন। গ্রামের 850 পরিবারের সবার বাড়িতে গভীর নলকূপ থাকলেও গেল 1 মাস ধরে নলকূপে পানি উঠছে না। অনেক ঠাসাঠাসিতে যৎসামান্য পানি উঠলেও অপ্রতুল, ফলে তীব্র পানি সংকটে গ্রামের সাধারণ মানুষ। টিউবওয়েল, নলকূপ, তারপরে মোটর, সেল মেশিন, এখান থেকে ঠিকমতো পানি পাচ্ছে না। দড়ি দুকাল হাই নষ্ট হচ্ছে একটু খালি জীবন বাঁচানির মতো। 10 বাড়ি ওই দিকে পানি আনতে হয়, পানি আনে আমাদের চলতে হয়েছে, পানির জন্য খুব কষ্ট করতেছে। এই অবস্থা শুধু চণ্ডীপুর গ্রামেই নয়, পার্শ্ববর্তী সিংড়া, খাগড়াবাড়ি, চকহলদি, চঙ্গাখাতা, দৌলতপুর, আরাচি, সালন্দর, কচুবাড়ি সহ নিমবাড়ি গ্রামে। স্থানীয়রা জানান, প্রচন্ড গরমের মধ্যে পানির অভাবে খাওয়া, গোছল, কাপড় ধোয়া, গবাদি পশুকে গোছল করাতে পারছেন না। গরু বাছুর পানি খাওয়াইতে না, নিজে খাইতে না, এরপর রোদের তাপ বেশি। গাও গোসল দন দানা, গরু ছাগল পানি খাওয়ার দানা, খুব কষ্ট আছে। পানি সমস্যার কথা স্বীকার করে স্থানীয় ইউপি বলেন, পানি সংকটের কথা জনস্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। গ্রামে কোনো টিউবওয়েলে কোনো খাবার পানি উঠতেছে না। বিষয়টা আমরা জনস্বাস্থ্য অফিসে জানাইছিলাম, দেখি ওনারা কি এখন পদক্ষেপ নেয়। তীব্র তাপপ্রবাহে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। নিরাপদ পানি সরবরাহে আরও গভীর নলকূপ স্থাপনের কথা বলছেন কর্মকর্তারা। তারা নলকূপ স্থাপনের বরাদ্দ পায়, সেই অনুযায়ী এটা দরপত্র আহ্বান হয়েছে। ঠিকাদার নির্বাচন শেষ, মালামাল পরীক্ষা শেষ। আগামী 1 সপ্তাহের ভিতরে আশা করা যায় এই নলকূপগুলো স্থাপন কাজ শুরু হবে। 4টি সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ করছি, এর মধ্যে 2টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে এবং বাকি 2টি অবকাঠামো নির্মাণ কাজ খুব দ্রুতই আরম্ভ করা হবে। ইমরুল কায়েস, RTV। গাজীপুরের শীতলক্ষ্যা নদীর প্রায় 80 কিলোমিটার নৌপথ কচুরিপানায় ঠেকে গেছে। এর ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌযান চলাচল। নদী পারাপারে ভোগান্তি সহ লোকসানে পড়ছেন পণ্যবাহী ট্রলার মালিক সহ ব্যবসায়ীরা। গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। শীতলক্ষ্যা নদীর গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী থেকে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও ঢাকার ডেমরা অংশের চিত্র এটি। নদী জুড়ে এমন কচুরিপানা থাকায় নৌযান চলাচল নিয়ে যেন ভোগান্তির শেষ নেই মানুষের।
ভুক্তভোগীরা জানায় কচুরিপানার মধ্য দিয়ে নৌযান গন্তব্যে যেতে বেশি সময় লাগায় জ্বালানি খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে বেশিরভাগ ট্রলার নোঙর করে রেখেছেন মালিকরা। এতে পণ্যবাহী ট্রলার না পেয়ে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে নদী পার হতে নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কচুরিপানার লাগা বোট যাইতে পারে না। আগে 3 ঘন্টা রাস্তা যাইতাম, 3 ঘন্টা, এখন লাগতেছে সারাদিন 10 ঘন্টা। ভাড়া লইয়া ভাড়া ঠিক করি তো বডি আসে না, ব্যাপারে মাল নিতে পারে না। এই তেউগুনির থেকে চৌসিন্দুর পর্যন্ত আমরা নৌকা চালাইতে পারি না, প্রচুর কচুরি। এদিকে নদীর কিছু এলাকায় কচুরিপানা ও খুঁটি দিয়ে মাছ চাষ করায় এমনটি হয়েছে বলে দাবি করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থানীয় সময় শুক্রবার ভোরে পুলিশের সহায়তায় তাঁবু গুঁড়িয়ে দেয় কর্তৃপক্ষ। সে সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার শুরু করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসাসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে গেল 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আফগানিস্তানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 311 জনে। শনিবার প্রাণহানির এ বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ খাদ্য সংস্থা WFP। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাখলানে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় নিহতের এই ঘটনা ঘটে। বৃষ্টিপাতে কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছে। বন্যায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5000 ঘরবাড়ি। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত 136 জন নিহতের খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছে 5,37,000 মানুষ। আবারও রাফা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র উত্তর গাজার জাবালিয়া এলাকার বাসিন্দা এবং আরও 11টি এলাকার লোকজনদের গাজার পশ্চিমের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এ পর্যন্ত প্রায় 3 লাখ গাজাবাসী আল মাওয়াসির দিকে চলে গেছে বলে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। গাজার স্থানীয় বাসিন্দা, মানবিক গোষ্ঠীগুলো এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ উপেক্ষা করে রাফায় আরও তীব্র অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহুর সরকার পতনের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো হাজারো জনতা। খেলার খবর। দর্শক, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সব শেষ টি-20-র খবর জানাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাকিব। শেষ ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সঙ্গে জানাবেন যে এই ম্যাচে বৃষ্টির বাধা হওয়ার সম্ভাবনা আছে কিনা আমাদের বলবেন। মালিহা, ধন্যবাদ। শেষ ম্যাচ জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের 5 ম্যাচ যে সিরিজটা, সেটা কিন্তু 4টা বাংলাদেশ ইতিমধ্যে জিতে গিয়েছে এবং যে শেষ ম্যাচটা, সেই ম্যাচটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শুরুতেই তানজিদ তামিম, যিনি আসলে আজ খুব দ্রুতই ফিরে গেছেন, যার হাতে যে গত 2 ম্যাচে খুব ভালো খেলেছিলেন। আর যেটা জিজ্ঞেস করেছেন, জানতে চাচ্ছেন দর্শকদের আগ্রহ। আসলে জিম্বাবুয়ে যে সিরিজটা, সেটা শুরু থেকে আমরা দেখছি যে দর্শকদের তেমন আগ্রহ এই সিরিজকে ঘিরে নেই, যেহেতু প্রতিপক্ষ জিম্বাবুয়ে, হয়তোবা সেই কারণেই দর্শকদের আগ্রহটা খুবই কম বলা যেতে পারে। এই ম্যাচের বৃষ্টির সম্ভাবনাটাও আসলে তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে দেখছেন মিরপুরের যে আকাশটা এখন অনেক রৌদ্রোজ্জ্বল এবং বেশ উজ্জ্বল রয়েছে। তো সেখানে এখন পর্যন্ত আশা করা যাচ্ছে বৃষ্টির সেই সম্ভাবনা নেই। আর আরেকটি কথা আপনাকে জানাতে যাচ্ছি যে এই ম্যাচকে ঘিরে আসলে দর্শক যে বিষয়টি হচ্ছে, বিশ্বকাপের যেই স্কোয়াড ঘোষণা যে বিষয়টি হয়েছিল, প্রায় সব দলই আসলে বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ছাড়া। তো সেই জায়গাটা থেকে আসলে আজকের এই ম্যাচের পর বাংলাদেশ তাদের বিশ্বকাপের দলটা কি হতে পারে, কারা কারা থাকতে পারেন, কার কাছে ছিটকে যেতে পারেন, সেটা বাংলা জানতে পারে। তো সেই জন্য দলের অনেক প্লেয়ারেরই আসলে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, নিজেকে প্রমাণ করা যে বিশ্বকাপে দলের জায়গা পাওয়ার জন্য। আজকে ম্যাচে 3টা পরিবর্তন এসেছেন। তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব এবং তানভীর হাসানকে বসানো হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গাতে মাহমুদুল
আহমদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি এবং শেখ মাহাদিকে দল ফেরানো হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা আশা করতে পারি যে আজকেও বাংলাদেশ সেই ধারাবাহিকতা, জয়ের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ধরে রেখে আসলে সিরিজটা শেষ করবে এবং জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপের জন্য একটা ভালো অনুপ্রেরণা নিয়ে বিশ্বকাপ মঞ্চে পা রাখবে। মালিহা, ধন্যবাদ আপনাকে। এবার ফুটবল প্রসঙ্গ। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।